হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আমি তোমাদেরকে একটা মক টেস্ট প্রোভাইড করেছিলাম বায়োলজির ওপর বেসড করে টপ 50 প্রশ্ন, এবং এই টপ 50 প্রশ্ন আমি প্রিভিয়াস ইয়ার পেপার থেকেই নিয়েছিলাম, বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার পেপার থেকে। এবং এখান থেকে এই 50টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্ন কমনও পাবে। আমি তোমাদেরকে আরও মক টেস্ট প্রোভাইড করতে থাকবো। নেক্সট আরও বিভিন্ন সাবজেক্টের ওপর মক টেস্ট প্রোভাইড করতে থাকবো, ইভেন বায়োলজির ওপরও আর একটা মক টেস্ট আমি তোমাদের প্রোভাইড করব। তোমরা অনেকে মক টেস্টে অ্যাটেম্প্ট করেছিলে এবং অনেকে খুব ভালো স্কোরও করেছো। আমি তোমাদের আনসার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা টেলিগ্রাম চ্যানেল ফলো করো না তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেল ফলো করতে এবং জয়েন করতে। আমি সেখানে বিভিন্ন সাবজেক্টের ওপর মক টেস্ট দেবো এবং ফুল মক টেস্টও আমি তোমাদের এক্সামের আগে প্রোভাইড করব। তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোর সাথেই যুক্ত থাকো। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা চ্যানেলে জয়েন হয়ে যেও। আজকে আমি নিয়েছি এসএসসি জিডির কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার পেপার। এর আগের দিন আমি 20টা প্রশ্ন করিয়েছি, আজকে আমি 20 প্রশ্ন আরও করাবো, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে এসছে। সম্ভবত এটা সেকেন্ড ডে এক্সামের তোমার যে প্রশ্নগুলো সেগুলো নিয়েছি। ডে বাই ডে আমি তোমাদের পুরো এসএসসি জিডি কনস্টেবলের পুরো সমস্ত প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে দেবো। এবার এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার বলে যারা অন্য কোনো এক্সাম দিচ্ছ তারা এই অঙ্কগুলো দেখবে না এমনটা নয়, কারণ এই টাইপের অঙ্কই প্রত্যেকবার পরীক্ষায় আসে এবং সমস্ত পরীক্ষাতেই আসে। তো প্রত্যেকের জন্য এই সিরিজটা ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট অঙ্ক, 5 বছরের জন্য একটি মূলধনের ওপর প্রাপ্ত সরল সুদ হলো মূলধনের 2/5, বার্ষিক সুদের হার কত? এই টাইপের অঙ্ক আমি এর আগের দিন তোমাদের করিয়েছি, তো আজকে আবারও কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমাদের কনসেপ্টও পড়িয়ে দিচ্ছি, সাথে সাথে আমি তোমাদের অঙ্কটাও করিয়ে দিচ্ছি। তো কনসেপ্টটা হচ্ছে, দেখো, সুদ বা ইন্টারেস্ট ইকুয়ালস টু কী জানি আমরা, P/R/100, যেখানে P মানে হচ্ছে আসল, প্রত্যেকে জানি, T মানে হচ্ছে সময়, আর R মানে হচ্ছে সুদের হার। আর এখানে আই মানে কি? আই মানে ইন্টারেস্ট বা সুদ। তো P/R/100 ইকুয়ালস টু আই। তো এখানে দেখো মূলধনের 2/5 অংশ, মূলধন বলতে আমরা পি বুঝি, তাহলে P এর 2/5 তোমরা অনেকে P ধরেও করতে পারো, 1 ধরেও করতে পারো, নো প্রবলেম, নো ইস্যু, যা খুশি তাই ধরে করতে পারো। অঙ্কটা হওয়া নিয়ে কথা এবং তাড়াতাড়ি হওয়া নিয়ে কথা। তো 2/5 P, তাহলে মূলধনের 2/5 মানে 2/5 P ইকুয়ালস টু P। টি বলতে কত বছর? এখানে 5 বছর বলে দিয়েছে, তাহলে 5। আর বলতে আমাকে আর বের করতে হবে বাই 100, তাহলে পি কেটে গেল, তাহলে আর ইকুয়ালস টু হয়ে গেল এখানে দেখো 2 × 100 বাই 5 × 5। তাহলে ক্যালকুলেট করলে কত পাবে? 5 দিয়ে করলে 20, 5 দিয়ে করলে 4 5 20, তাহলে 8। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 8% বা 8%। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 3টে নোটবুক এবং 6টা কলমের মূল্য হচ্ছে 3000 টাকা। একই টাকা দিয়ে কেউ একটা নোটবুক এবং 12টা কলম কিনতে পারে। রাজু 15টা কলম কিনতে চায়, তাকে কত টাকা দিতে হবে? তো ছোটোবেলায় প্রত্যেকে আমরা অপনয়ন এবং বজ্রগুণন পদ্ধতি শিখেছি। যারা শেখনি তারা এই ভিডিওটা দেখো, কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো নোটবুককে আমি এন দিয়ে লিখছি আর কলমকে লিখছি পি দিয়ে। তাহলে 3টে নোটবুক আর 6টা পেন, এর মূল্য কত? 3000 টাকা। ঠিক আছে। নেক্সট দেখো বলেছে একটা নোটবুক, তাহলে 1 নোটবুক, 1 লেখাও যা, না লেখাও তাই, লিখলাম না। আর এখানে হচ্ছে 12টা কলম, তাহলে 12P ইকুয়ালস টু কত টাকা বলেছে? সেম টাকা, একই টাকা, মানে এটার দামও 3000 টাকা। ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে পি আর এন আছে, এখানেও এন আর পি আছে। তো আমি এটাকে অপনয়ন বজ্রগুণন বা কাউকে গুণ ভাগ করে আমি এটাকে পুরো একটা সমীকরণে নিয়ে চলে আসতে পারি। তো আমাকে যেহেতু পেনের ভ্যালু জানতে চেয়েছে, তো আমি এনটাকে বাদ দিয়ে দেবো। তো বাদ দিতে গেলে আমাকে কি লাগবে? এখানে 3টে এন আছে, তাহলে এখানেও 3টে এন লাগবে। তাহলে এই সমীকরণটাকে আমি 3 দিয়ে গুণ করব, কি পেয়ে যাব? 3n। দেখো এটা আমি তোমাদের কনসেপ্ট শেখাচ্ছি বলে এত সময় লাগছে, কিন্তু এটা মুখে মুখেই
দেখলেই করে নিতে পারবে। তো 3 3 9, 3টে শূন্য। এবার দেখো এটা আমার ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। তাহলে সেকেন্ড থেকে যদি 2 থেকে আমি যদি 1 বাদ দিই, 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বাদ দিই, তাহলে 3n কেটে যাবে, আর 2 নম্বর থেকে 1 নম্বর ইকুয়েশন বাদ দিলে হয়ে যাবে 30p ইকুয়ালস টু, এখানে কত হয়ে যাবে, 3000 থেকে 9000 বাদ দিলে হয়ে যাবে 6000 টাকা। ঠিক আছে, 6000 টাকা। এবার দেখো 15টা পেন কিনতে চাই, তাহলে 15টা পেন যদি কিনতে চাই তাহলে কত টাকা দিতে হবে, তাহলে 30p, তাহলে 30p এখানে রয়েছে দেখো, 36 থেকে 6 বাদ দিলে আমার 30টা পি, আর 9000 থেকে যদি আমি 6000 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে তোমার 9000 থেকে 3000 বাদ দিলে হয়ে যাবে 6000। এবার আমাকে 15টা পেনের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে 15টা পেনের ভ্যালু কত, 15টা পেনের ভ্যালু হচ্ছে, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এই সাইডে 2 দিয়ে ভাগ করলে 15টা পি, আর এই সাইডে 2 দিয়ে ভাগ করলে 3000, তার মানে আমার আনসার হয়ে গেল 3000 টাকা। তো 15টা পেনের ভ্যালু হচ্ছে 3000 টাকা। এবার দেখো নেক্সট হচ্ছে তাকে কত টাকা দিতে হবে, 3000 টাকা দিয়ে দিলাম। এবার দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে অঙ্কটা ঠিক করলে কিনা জাস্ট ইকুয়েশনে তোমরা বসিয়েও করে দিতে পারো। এক একটা পেনের ভ্যালু এখান থেকে কত বেরোচ্ছে, এক একটা পেনের ভ্যালু এখান থেকে বেরোচ্ছে 200 টাকা। যে কোনো একটা ইকুয়েশনে বসাও, দেখো তোমার ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাবে। যেমন হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে এনের ভ্যালু বের করে তুমি ইকুয়েশন স্যাটিসফাই করতে পারো, তাহলে তোমার আনসার নিয়েও কনফিউশন হবে না। তো 3000 টাকা হয়ে গেল 15টা পেনের ভ্যালু। নেক্সট দেখো এখানে বলেছে 5টি সংখ্যার গড় 32, একটি সংখ্যা অপসারণ করা হয় তাহলে গড় হয় 28, অপসারিত সংখ্যা কত। তাহলে 5টা সংখ্যার গড় যদি 32 হয় তাহলে আমি সবগুলো সংখ্যাকে 32 ধরতে পারি। এবার দেখো একটা সংখ্যা অপসারিত হলে গড় হয়ে যাবে 28, তার মানে আগে ছিল গড় 32, এখন হলো 28, তাহলে প্রত্যেকটা সংখ্যা আমার কত করে কমছে, 4 করে কমছে। তাহলে 5টা সংখ্যা আমার টোটাল কত কমেছে, 20 কমেছে। এবার 20 তো কমেছে, প্লাস হচ্ছে আমি একটা সংখ্যা বাদও দিয়ে দিয়েছি, তাহলে এখনকার সংখ্যাটা হচ্ছে 28, তাহলে টোটাল আমার যে সংখ্যাটা বাদ গেছে সেটা হচ্ছে 48। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 48। এবার যারা এই কনসেপ্টটা বুঝতে পারলে না, আমি আরও একবার রিপিট করছি। এখানে 5টা সংখ্যার গড় যদি 32 হয় তাহলে আমি প্রত্যেকটা 5টা সংখ্যাকেই আমি ধরে নিলাম 32 32 32 32 32, সবগুলোকেই ধরে নিলাম 32। এবার দেখো সংখ্যা হয়ে গেছে আমার 4টে, এবার সংখ্যার গড় হয়ে গেছে 28, তাহলে 4টে সংখ্যাকে আমি 28 হিসেবে ধরে নিলাম। তাহলে প্রত্যেকটা দেখো কত করে কমছে, 4 করে কমছে। তাহলে 5টা সংখ্যা আগে ছিল, তাহলে টোটাল কত কমতে হবে, সমষ্টি 20 কমতে হবে। তাহলে টোটাল 20 যোগফল তো এমনিই কমেছে, প্লাস এখানে আরও একটা 28 হলে শুধু 20 কমতো, বাট এখানে যেহেতু আরও একটা 28 নেই, তাহলে টোটাল কত কমেছে, 20 + 28 সমান 48 কমেছে। তাহলে 48 যদি কমে তাহলে যে সংখ্যাটাকে বাদ দিয়েছি সেই সংখ্যাটা কত, 48। এইভাবে এটা একটা কনসেপ্ট। আমি সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি। সেকেন্ড প্রসেসটা খুবই ইজি, যেটা ছোটোবেলায় সবাই শিখেছো। 5টা সংখ্যার গড় যদি 32 হয় তাহলে 5টা সংখ্যার সমষ্টি হবে 32 × 5। আর এখানে দেখো অপসারিত করা হলো, মানে এখন সংখ্যা 4টে হয়ে গেছে, 4টে সংখ্যার যোগফল কত হয়ে যাবে, 4 × 28। এবার দুটোর গুণফল করবে, গুণফল করে যেটা আনসার হবে সেটাকে বিয়োগ করে দিলে আনসার বেরিয়ে যাবে। দেখো এখানে দেখো আমি দেখতে পাচ্ছি যে 5কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে লাস্টে এককের ঘরের অঙ্ক 0 আসবে, আর এখানে 4 8 32 2 আসবে এককের ঘরের অঙ্ক। তাহলে যদি বিয়োগ করো তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে ফাইনাল বা ইউনিট ডিজিটটা আমার যেটা আসছে সেটা হচ্ছে 8 আসছে। তো 8 একটাই সংখ্যাতে আছে, তো 8 সঠিক উত্তর হয়ে গেল অপশন 1। নেক্সট দেখো এখানে বলেছে 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই বাঁধাই করতে পারে, তাহলে 12 দিনে 660টি বই বাঁধাই করতে কতগুলো বাইন্ডার লাগবে। বাইন্ডার বলতে এখানে ম্যান পাওয়ার। এখানে দেখো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক দিয়ে করতে পারো, খুব ইজি অঙ্ক, ঐকিক নিয়ম দিয়েও করতে পারো, কনসেপ্টের কোনো গোলমাল হবে না এবং সূত্র ভুলে গেলেও কোনো চাপ নেই। তো 72 জন বা 72 জন বাইন্ডার, 72টি বাইন্ডার, বা এখানে যদি ম্যান পাওয়ার না হয়, যদি এটা কোনো মেশিন হয় তাহলে সেই বাইন্ডার মেশিন। তো এখানে 72টি বাইন্ডার 22 দিনে কতটা বই আচ্ছা বাইন্ডারের সংখ্যা জানতে চেয়েছে, তো বাইন্ডারটাকে আমি সাইডে রাখি। টোটাল 22 দিন আর 720টা বুক, কতগুলো বাইন্ডার লাগছে, 72। এবার যদি একদিন হয় আর যদি একটা বই করতে হয় তাহলে কতগুলো বাইন্ডার লাগবে, এখানে হচ্ছে 72টা ছিল, একদিন হলে দিন কমে যাচ্ছে, মানে আমার
বাইন্ডারের সংখ্যা বেশি লাগবে, তাহলে দিনটাকে আমি গুণ করে দিলাম। এবার দেখো বইয়ের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে বাইন্ডারের সংখ্যাও কম লাগবে, কম লাগলে ভাগ হয়ে যায়, তাহলে 720 এখানে হয়ে গেল। এবার নেক্সট আমাকে 12 দিন বলেছে আর 660টা বাইন্ডার বলেছে। তাহলে এই যে ইকুয়েশনটা পেলে এটা তুমি একদিনের জন্য পেয়েছো, এবার তোমার 12 দিন, তাহলে 12 দিন মানে আমার বাইন্ডারের সংখ্যা কম লাগবে। আর যদি কম লাগে তাহলে কি হবে, তাহলে সেটা চলে আসবে নিচে, মানে নিচে ভাগ আকারে। আর দেখো 660টা, আগে একটা বই ছিল, এখন 660টা বই হয়ে গেছে, তাহলে সেটা আমার চলে যাবে ওপরে, মানে গুণ হয়ে যাবে। এবার জাস্ট ক্যালকুলেট করো, 6 বারং 72, আর এখানে দেখো 6 দিয়ে করলে আবার 6 বারং 72, 120, 0 0 কেটে গেল, 6 দিয়ে করলে 11, 6 দিয়ে করলে এখানে হয়ে গেল 2, তাহলে আনসার 2 দিয়ে করলে 11, তাহলে 11 11 121, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 121টি বাইন্ডার লাগবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট বলেছে একটি টেবিলের বিক্রয় মূল্য হচ্ছে 6875, যদি লাভের শতাংশ 25% হয় তাহলে টেবিলের ক্রয় মূল্য কত। ক্রয় মূল্যকে আমরা সিপি দিয়ে লিখি আর বিক্রয় মূল্যকে আমরা লিখি এসপি দিয়ে। তো এবার লাভ, যদি প্রফিট, লাভ বা প্রফিট, লাভকে আমরা প্রফিট দিয়ে লিখি, তো প্রফিট এখানে কত 25%, 25% মানে কত 20/100, 25% মানে 25/100, 25/100 কথার অর্থ হচ্ছে 1/4, মানে 4 টাকাতে 1 টাকা লাভ। এবার যদি 4 টাকাতে 1 টাকা লাভ হয় তাহলে সিপি আর এসপি কী হবে, যদি কস্ট প্রাইস 4 টাকা হয় তাহলে লাভ হবে 1 টাকা, আর আমার বিক্রয় মূল্য কত হয়ে যাবে 5 টাকা। যেহেতু লাভ হয়েছে তো বিক্রয় মূল্য বাড়বে, তো ক্রয় মূল্যের থেকে বেশি হবে। কত বেশি হবে, 4-এ 1 টাকা বেশি হবে, তাহলে 4-এ 1 টাকা বেশি হলে 5 টাকা হয়। এই 5-এর ভ্যালু বলে দিয়েছে, দেখো 5-এর ভ্যালু বলে দিয়েছে 6875, তাহলে 4-এর ভ্যালু কত, তাহলে 5-এর ভ্যালু যদি 6875 হয় তাহলে 4-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করলে এটা পাবো, 5 একে 5, 1 18, 3 5 15, 3 37, 5 7 35, 2 25, 5 5 25, তাহলে 1375 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সাইডেও আমাকে 1375 টাকা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত পাবো, 4 5 20, 0 হাতে 2, 4 7 28, আর 2 30, 0 হাতে 3, 3 7 3 4 12, আর 3 15, 5 হাতে 1, 4 একে 4 1 5, 5500 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল টেবিলের ক্রয় মূল্য 5500 রুপিস। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 103টি চকলেট এবং 2703টি ক্যান্ডি এমনভাবে বিতরণ করা যেতে পারে যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নির্ণয় করুন যাতে সমান সংখ্যক চকলেট ও ক্যান্ডি পায়। তাহলে এটা সিম্পলি কি করতে হবে, গসাগু করতে হবে, গসাগু করতে হবে। জাস্ট কার গসাগু, 1003 আর 2703-এর গসাগু করতে হবে। তো গসাগু করলে কত আনসার আসছে সেই আনসারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেককে কনসেপ্ট সিরিজে খুব সুন্দরভাবে গসাগু শিখিয়ে দিয়েছি, এবং প্রত্যেকে আমাকে এই হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্কের আনসারটা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও যে আনসার কত হবে। জাস্ট কিছুই না, অঙ্কটাতে গসাগু করতে হবে এবং গসাগু যেটা হবে সেটাই হবে আনসার। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে একটি সংখ্যার 20% 25% যদি 250 হয় তাহলে সেই সংখ্যা 35% কত। তাহলে কোনো সংখ্যার 20% মানে কি 1/5, আর 25% মানে হচ্ছে 1/4। তাহলে যে কোনো একটা সংখ্যার 1/5 ইন্টু 1/4-এর ভ্যালু কত, 250। তাহলে 1-এর ভ্যালু কত, মানে সংখ্যাটার ভ্যালু কত, 250 ইন্টু 5 ইন্টু 4। এবার বলেছে এটা হলো সংখ্যা, সেই সংখ্যা 35%-এর ভ্যালু কত। তাহলে 35%-এর ভ্যালু বের করে নাও, জাস্ট সিম্পল। তাহলে 0 0 কেটে গেল, আর 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 2। তাহলে আনসার হয়ে গেল এখানে দেখো 25কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে 50, আর 50কে 35 দিয়ে গুণ করলে 0, 5 5 25-এর 5 হাতে থাকলো 2, আর 3 5 15 আর 2 17, তাহলে 1750 হয়ে গেল সঠিক উত্তর। তাহলে অপশান 1 1750। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 8400 টাকা যথাক্রমে 2/3:3:1/3 পি কিউ আর এর মধ্যে ভাগ করা হলো। আর এর ভাগ কত, এই টাইপসের অঙ্ক আমি কত করিয়েছি তার কোনো ঠিক নেই। আমি অনুপাতের কমপ্লিট কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা কনসেপ্ট সিরিজ দেখো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে দেখো পি কিউ আর এর অনুপাত 2/3:3
3:1 বলেছে। এখানে দেখো নিচে 3 রয়েছে, তাহলে 3টাকে বাদ দিতে হবে। কি করে বাদ দেবো? তাহলে পুরো অনুপাতটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3 তিরিকে 9, আর এটাকে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1। তো 2:9:1। এবার টোটাল আমার ভ্যালু কত? টোটাল হচ্ছে 8400। এখানে দেখতে পাচ্ছি টোটাল ভ্যালু কত? 9 আর 2 11, আর একে হচ্ছে 12। তাহলে 12র ভ্যালু হচ্ছে, এখানেও টোটাল ভ্যালু 12, কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে? 8400। তার মানে 12র ভ্যালু হচ্ছে 8400। আমাকে জানতে চেয়েছে কার ভ্যালু? আর এর ভ্যালু, মানে 1-এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 8400 ভাগ 12। 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে ভাগ করে দিলে কত পাবে? 7 বারং 84, 00। তাহলে 700 টাকা বা 700 রুপিস হলো আর এর ভাগ। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি। এবার 60%-এর অর্থ 3-এর 5। এবার তুমি এই সংখ্যাটাকে ভেঙেও করতে পারো বা ডিরেক্টলি 100 ধরেও করতে পারো। ধার্য মূল্যকে আমরা মার্ক প্রাইস হিসেবে লিখি, ক্রয় মূল্যকে আমরা কস্ট প্রাইস মানে সিপি হিসেবে লিখি, আর ছাড় দেওয়ার পর যেটা হয় সেটা হয় বিক্রয় মূল্য, মানে সেটা হচ্ছে এসপি, বিক্রয় মূল্য। তাহলে টোটাল আমি এখানে 3টে টার্ম লিখব, এমপি, সিপি আর এসপি। ঠিক আছে, আমি এমপির পর এসপিটা লিখি, বা ফার্স্টে সিপি লিখছি, তারপর এমপি, তারপর এসপি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি ধরে নিলাম যে দেখো ধার্য মূল্য ক্রয় মূল্যের 60% বেশি। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, ধার্য মূল্য হয়ে যাবে কত? 160 টাকা। 60% বেশি, মানে 100-তে 60 টাকা বেশি, তো 60 টাকা হয়ে গেল। এবার এসপি বলেছে কত? 20% ধার্য মূল্যের ওপর। সবসময় ছাড় হয় মার্ক প্রাইসের ওপর, 20%, মার্ক প্রাইসের ওপর। কত ছাড় বলেছে? 20%। তাহলে এসপির ভ্যালু কত? 180। 20% ছাড়ের কথার অর্থ হলো হচ্ছে 80/100। তাহলে ক্যালকুলেট করো, 00 কেটে গেল, 00 কেটে গেল। 8 কত হয়? 6 অ্যাকচুয়ালি আমার নামটা একটুও মনে থাকে না, তো আমাকে গুণ করে করতে হবে। 6 48-এর 8, হাতে থাকলো 4, 8 একে 8 আর 4 12, তাহলে 128 হলো আমার বিক্রয় মূল্য। তাহলে কত পার্সেন্ট আমি প্রফিট পাচ্ছি? দেখতে পাচ্ছ যে এসপি আর সিপির মধ্যে পার্থক্য হচ্ছে 28। 28 বেশি মানে কি? লাভ। এবার হচ্ছে 100-তে 28 বেশি, তাহলে পার্সেন্টেজ অনুযায়ী হয়ে যাবে এখানে 28%। এবার এখানে যদি 100 না থেকে 50 থাকতো, তাহলে আমাকে এটাকে 100 বানাতে হতো বা 100-তে কনভার্ট করতে হতো। যেহেতু 100 আছে তাই কোনো প্রবলেম নেই, এখানে 28% হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, বলেছে একটি ভূমির ব্যাসার্ধ, তার মানে আর বলে দিয়েছে 70 সেমি, আর উচ্চতা হাইট বলে দিয়েছে 14 সেন্টিমিটার। কী বের করতে বলেছে? সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠের এটা হচ্ছে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা, এই যে পুরো রাউন্ডটা আছে, এই রাউন্ডটার ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল এরিয়া হবে 2πr/h। তো 2, এখানে পায়ের ভ্যালু কত? 22-এর 7, পায়ের ভ্যালু হচ্ছে 22-এর 7 বা 3.14, যে যা খুশি লিখতে পারো। আর এর ভ্যালু হচ্ছে 70, আর এখানে এইচের ভ্যালু হচ্ছে 14। তাহলে এখানে 7 দিয়ে কাটলাম, আমি এটাকে করে দিলাম 2। তাহলে আলটিমেটলি যেটা পেলাম 2 2 4, এখানে হলো 88 × 70, তাহলে কত হবে? 0। 7 8 56, 6, হাতে থাকলো 1। একটাই অপশানে দেখছি যে সেকেন্ড ডিজিটটা 6 আছে, তার করলাম না, সঠিক উত্তর হয়ে গেল অপশান 4। ফুল গুণ করা যে দরকার আছে বা ভাগ করার দরকার আছে এমন কোনো কথা নেই। যদি ফার্স্ট ডিজিট বা সেকেন্ড ডিজিট দিয়ে বুঝতে পেরে যাও যে কোনটা আনসার হবে, তাহলে সেটাই আনসার করে দেবে। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 9000 টাকা চক্রবৃদ্ধি সুদের ওপর বার্ষিক 80% হারে সুদ দেওয়া হলো অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে। তো প্রথমে আমাকে দিচ্ছিল ইয়ারলি 80% সুদ, এখন বলছে যে সেটা হাফ ইয়ারলি। তাহলে হাফ ইয়ারলি হয়ে গেলে সুদটা হয়ে গেল আমার 40%। তার মানে প্রথম 6 মান্থ এবং নেক্সট 6 মান্থ আমাকে বের করতে বলেছে 12 মাসের। 12 মাসকে আমাকে দুভাবে ডিভাইড করতে হবে। প্রথম 6 মান্থ যেহেতু হাফ ইয়ারলি বলেছে, সেকেন্ড 6 মান্থ। এবার যখন হাফ ইয়ারলি বললো, তখন বার্ষিক যে সুদটা বলবে সেটাকেও তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 বছরে সুদ 80% দিচ্ছিল, কিন্তু এটা যেহেতু অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তখন সুদটাও 40% হয়ে যাবে। তো এখানে দেখো ফার্স্ট 6 মান্থে আমি তো নর্মাল যেরকম সুদ পাই 80%, সেই সুদটাই পাবো। 80% করলে কত? 0 কেটে গেল, 0 কেটে গেল। এখানে 8 নং হচ্ছে 8 9, এখানে
40% দিয়ে পাবো। তাহলে 4 নং 36, 3,600 টাকা। এই 3,600 টাকা প্রথম 6 মান্থেও পাচ্ছিলাম, আমি পরের 6 মান্থেও পাবো, কারণ এটা চক্রবৃদ্ধি সুদ। এবার তারপরে দেখো প্রথম 6 মান্থে পেলাম, পরের 6 মান্থে পেলাম, প্লাস হচ্ছে এই যে সুদটা পেলাম, সুদের আবার আমি 40% হারে সুদ পাবো, যেটা কত হবে 0 0 কেটে গেল, হয়ে গেল 0, 4 6 24 4, হাতে থাকলো একটাই অপশানে আছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 4 6 24 4, 4 6 24 4, হাতে 2, 3 4 12 আর 2 14, 1440। তাহলে টোটাল সুদ হবে 3,600, 3,600 আর 1440। তাহলে আনসার হয়ে যাবে 0 4, 6 6 12, 12 আর 4 হচ্ছে 16 6, হাতে 1, 3 3 6 আর 1 7 আর 1 8, তো 8,640 টাকা সুদ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে 0.1 স্কোয়ার। আমি তোমাদেরকে 0.1, 0.2 এইগুলো স্কোয়ার বের করা আমি শিখিয়ে দিয়েছি। তো যারা ভিডিও দেখোনি তাদেরকে বলবো দেখে নিও, অনেক শর্টস আছে আমার এর ওপর, সেই শর্টসগুলোও দেখতে পারো। এখানে দেখো যখনই দশমিকের সংখ্যার বর্গ বলবে, তো তোমাকে দেখতে হবে যে দশমিকের পর কটা সংখ্যা রয়েছে। এবার যখনই বর্গ করবে তখন তার সংখ্যাটা ডবল হয়ে যাবে। তাহলে এখানে কি জাস্ট দেখবো, জাস্ট দেখছি 0 1, 0 1 বলতে আমরা 1 বুঝি, তাহলে শুধুমাত্র কি করব, আমি 1-এর বর্গ করব, 1-এর বর্গ করলে 1 হবে, 1 হলো। এবার দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা, তাহলে আমার আনসারে কত হয়ে যাবে, দশমিকের পর যেহেতু স্কোয়ার করছি তাই দশমিকের পর দুটো সংখ্যা হবে, দুটো সংখ্যা করতে গেলে আমার একটা 0 দরকার, তাই আমি 0 একটা বসিয়ে দেবো। এবং 0 আমার সংখ্যার আগেই বসাতে হবে, কারণ দশমিকের পর যদি কোনো সংখ্যা থাকে তারপর যদি 0 থাকে তাহলে সেটার ভ্যালু থাকে না, তার মানে হয়ে গেল 0.01। এখানে দেখো কি দেখতে পাচ্ছ, 0 2, 0 2 মানে 2, 2 স্কোয়ার কত করলে কত হবে 4। এবার এখানেও দেখো দশমিকের পর একটা সংখ্যা, মানে এখানে আমাকে দশমিকের পর দুটো সংখ্যা হতে হবে, দুটো সংখ্যা হতে হলে আমাকে একটা 0 আগে 0 লাগাতে হবে, তো 0.04 হয়ে যাবে সঠিক উত্তর। এবার অঙ্কটা ইজিলি, এবার দশমিকের পর যে সংখ্যায় দুটো সংখ্যা আছে সেখানে আমার 4টে হবে, মানে ডবল হয়ে যাবে, দশমিকের পর সংখ্যাটা ডবল হয়ে যাবে। তাহলে 0.1 স্কোয়ার প্লাস 0.01 স্কোয়ার। এবার দেখো 0.1 স্কোয়ার তো 0.01 হলো, আর 0.1 স্কোয়ার মানে 0.01, আর 0.01 স্কোয়ার মানে কত, দশমিকের পর কটা সংখ্যা হয়ে যাবে, এখানে কটা আছে, দুটো সংখ্যা, তাহলে 2 2 4, মানে 4টে সংখ্যা হয়ে যাবে। 4টে সংখ্যা হতে গেলে দেখো একটা, দুটো, 3টে 0 দরকার, এবং 1 স্কোয়ার করলে 1, বোঝা গিয়েছে এবার। তাহলে সঠিক উত্তর এখানে কত হয়ে যাবে, 0.0101। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এখানে 0.0101। যারা দশমিকে যোগ ভাগ গুণ জানো না তাদেরকে বলবো কনসেপ্ট সিরিজটা ভালো করে দেখতে। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলো, এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। তো এখানে দেখো একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলাম, 50% বৃদ্ধি করার অর্থ হচ্ছে তোমার 1-এ 2 বৃদ্ধি করলাম, মানে 2-এ 1 বাড়ালাম, মানে 2, আগে যদি 2 ছিল এখন কত হয়ে গেল, 3 হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে এই কনসেপ্টের ওপর, এই 50%-এর কনসেপ্টের ওপর বেস করে অঙ্কটা করতে হবে। নেক্সট দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে আয়তন। আয়তনের সূত্র আমরা প্রত্যেকে জানি, 4/3 পাই r3, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ফার্স্টে যদি আমি ধরেই নিই, যদি ফার্স্টে যেহেতু 1-এর 2 আমাকে বৃদ্ধি করতে হচ্ছে, 50% বৃদ্ধি করতে হচ্ছে, তাহলে 2-তে 1 বাড়াচ্ছি, মানে আগে 2 ছিল ব্যাসার্ধ, এখন আমি ধরে নিচ্ছি এখন হয়ে গেছে 3, ঠিক আছে। আগে যদি 2 থাকে তাহলে এখন হয়ে গেছে ব্যাসার্ধ হয়ে গেছে 3, আমি ধরে নিলাম। আগে ব্যাসার্ধ আমি 2 ধরলাম, 50% বেড়ে কত হয়েছে, 3 হয়েছে, তাহলে 3 ধরে নিলাম। এবার তাহলে আয়তন শতকরা বৃদ্ধি কত পাবে, তাহলে আগে আমার আয়তন কত ছিল, 4/3 পাই r3 মানে হচ্ছে 8, 2-এর কিউব হচ্ছে 8, আর এখন আমার আয়তন কত, এখন হচ্ছে 4/3 পাই, আর 3-এর কিউব মানে হচ্ছে 3-এর কিউব করলে হয়ে যাবে 27, 3 3 9, 3 9 27। তাহলে আমার বাড়লো কত, বাড়লো হচ্ছে 4/3 পাই, 17 থেকে 8 বাদ দিলে 9, 4/3 পাই, 17 থেকে 8 বাদ দিলে 9, 19, ঠিক আছে। তাহলে 4/3 পাই ইন্টু 19 বাড়লো, তাহলে এটা বাড়লো। তাহলে সবসময় যখন শতাংশ কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে বের করতে দেয়, তখন যেটা বাড়লো সেটা উপরে, তারপরে হচ্ছে এটা যেটা আগে ছিল, আগে কত ছিল, 4/3 পাই 8, আর 100 দিয়ে গুণ, মানে যেটা বাড়লো সেটা উপরে, যেটা আগে ছিল সেটা নিচে, ইন্টু 100। তাহলে 4/3 পাই কেটে গেল, তাহলে আলটিমেটলি আমি পেলাম কত,
বাই 8 ভাগ করলে কত হবে? দেখো 2 দিয়ে করলে 8 দুগুণ 16, 3 30, 3 8 24, 6 60, 7 8 56, 4 40, 5 8 40, তাহলে 237.5 হচ্ছে সঠিক উত্তর। তার মানে আগে আমি যেহেতু আর 2 ধরেছিলাম, তো আগের ক্ষেত্রফল আয়তন আমার এটা ছিল। নেক্সট আমি যেটা 50% বেড়ে হলো 3, সেটা হচ্ছে এখন 4 3 পাই 27, সেটা থেকে বিয়োগ করলে আমি কতটা বাড়লো পেয়ে গেলাম বাই আগের যে আয়তন ছিল সেই আয়তনটা ইন্টু 100, তাহলে শতাংশ পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল 720 এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 4 হলে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? এই টাইপসের অঙ্ক, খুবই ইজি অঙ্ক, কিছুই না। এই গুণফলটাকে গসাগু দিয়ে ভাগ করে দাও, লসাগু পেয়ে যাবে। 180 হচ্ছে সঠিক উত্তর। এই সূত্রটা আমি তোমাদের পড়িয়েছিলাম যে সংখ্যা গুণফল ইকুয়ালস টু হয় গসাগু ইন্টু লসাগু। তাহলে তোমাকে সংখ্যার গুণফল বলে দিয়েছে 720, গসাগু বলে দিয়েছে 4, তাহলে রসাগু বের করতে গেলে কি করতে হবে? জাস্ট 720কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই এলসিএম পেয়ে যাবে। তাহলে সঠিক উত্তর 180, 4 8 72 আর 0। নেক্সট অঙ্ক দেখো, একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয়মূল্যের 50% বেশি ধার্য করে, তারপর 20% ছাড় দেয়। এখানেও সেম কনসেপ্ট, এর আগে যে কনসেপ্টটা বোঝালাম, ক্রয়মূল্য মানে সিপি, মার্ক প্রাইস মানে হচ্ছে এমপি মানে ধার্য মূল্য, আর যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে এসপি। এবার ক্রয় মূল্য কত আমি ধরলাম 100। এবার দেখো ক্রয় মূল্যের 50% বেশি ধার্য করে, তাহলে বেশি ধার্য করে মানে এমপি মানে হচ্ছে ধার্য মূল্য হচ্ছে 150, 50% বেশি ধার্য করে, তাহলে 100 থেকে 50% বেশি হলে 150 হচ্ছে ধার্য করে। এবার আমাকে বের করতে হবে এসপি। এসপি কার ওপর বের হয়? এই যে ছাড়টা দেয়, সেই ছাড়টা দেয় এমপির ওপর। এমপির ওপর 20% ছাড় করার পর আমি এসপি পাবো। তাহলে এমপির ওপর 20% ছাড় করলে আমি পেয়ে যাবো 150 ইন্টু 20/100, 0 0 কেটে গেল, তাহলে আনসার হয়ে গেল আমার এখানে 20% ছাড় মানে 80/100, এখানে তাহলে হয়ে যাবে 80/100। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 8 15 কত হয়ে যাবে? 120। তাহলে সঠিক উত্তর এখানে দেখো, আমি দেখেই বুঝতে পারছি যে 100তে 20 বেড়েছে। 20 বেড়েছে মানে কত লাভ করেছে? 20% লাভ করেছে। আবার এখানে যদি 100 না থাকতো তাহলে আমাকে 100 বানাতে হতো, তো 100 যেহেতু অলরেডি প্রেজেন্ট আছে তাই 100 বানানোর কোনো দরকার নেই। নেক্সট অঙ্ক দেখো, বলেছে যদি 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভ ক্ষতি নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 6টা কলমের যদি সিপি, সেটা বা 6টা কলমের সিপি আমার 5টা কলমের এসপির সাথে সমান হচ্ছে, তার মানে এখানে অবশ্যই আমি লাভ করছি। কারণ হচ্ছে আমি কম জিনিস 5টা জিনিস বিক্রি করে 6টা জিনিসের লাভ আমি পাচ্ছি। তাহলে 5টা জিনিস বিক্রি করে 5টা এসপি, যেহেতু আমি 5টা জিনিস বিক্রি করছি তার একটা এসপি মানে বিক্রয় মূল্য আছে, আবার 5টা জিনিসের ক্রয় মূল্যও আছে মানে সিপিও আছে। তাহলে 5টা জিনিস বিক্রি করে 5টা সিপি বিক্রি করে আমি একটা সিপি লাভ করছি, 6টা সিপি পাচ্ছি। 5টা এসপি মানেই তো 6টা সিপি। তাহলে আমি কতগুলো প্রফিট করছি? 5 থেকে 6 একটা প্রফিট করছি। কততে প্রফিট করছি? 5টা সিপিতে। তাহলে আমি 5টা জিনিস বিক্রি করে একটা জিনিসের দাম প্রফিট পাচ্ছি, তাহলে প্রফিটের পার্সেন্টেজ হয়ে যাবে 1/5 ইন্টু 100। তাহলে কত হয়ে গেল? আমি পেলাম 20% লাভ। তো কাটাকুটি করলে 20 হয়ে যাবে, 20% লাভ। এখানে 5টা জিনিস আমি বিক্রয় করলে একটা জিনিসের ক্রয় মূল্যের আমি পোর্শন লাভ হিসেবে পাচ্ছি। তো লাভ হিসেবে পেলে সেটা হয়ে যাবে, পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ করলে লাভের পার্সেন্টেজ তোমরা পেয়ে গেলে। নেক্সট দেখো, এখানে বলেছে এক্সের 45% ওয়াইয়ের 15% সমান হয়, তাহলে এক্স ইস টু ওয়াই কত? কিছুই না, এক্সের 45 সমান ওয়াইয়ের 15, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 15/45। মুখে মুখে অঙ্কটা হয়ে যেত, কিন্তু আমাকে করে দিতে হচ্ছে। তো এটা ক্যালকুলেট করলে হচ্ছে 1/3 হয়ে গেল। 1/3 মানে এখানে হয়ে যাবে 1/3। এবার দেখো মুখে মুখে কী করে করতে, এবার এখানে দেখো এক্সের 45 ওয়াইয়ের মানে 15 যেটা আছে, জাস্ট উল্টে যদি তুমি কাটাকুটি এখানেও 3 আর 1 করে দিতে পারো, কিন্তু যেহেতু সমানের দুপাশে আছে জাস্ট উল্টে যাবে। উল্টে গেলে 1 আর নিচে চলে আসবে 3, মানে 1/3 হয়ে যাবে। 3 একটা 1/3 হয়ে যাবে। এখানে যেহেতু এক্সটা আগে বলেছে ওয়াইটা পরে বলেছে, তাহলে ওয়াই এক্স যদি বলতো তাহলে যেটা আছে সেটাই হতো।
নেক্সট দেখো এখানে বলেছে 32-এর পূর্বে সকল মৌলিক সংখ্যার গড় কত। তাহলে 32-এর পূর্বে সকল মৌলিক সংখ্যা কী কী, মৌলিক সংখ্যার কনসেপ্টটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে 2, এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, এটা সবসময় মাথায় রাখবে। সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2, তারপরে হচ্ছে 3, তারপর 5, তারপর হচ্ছে 7, 9 মৌলিক নয়, তারপর 11, 13, 17, দেন হচ্ছে 19, 19-এর পর হচ্ছে 20, 21, 22 হবে না, তারপর 23, 24, 25, 26, 27, 28 হবে না, 29, তারপর 30, আচ্ছা 31। তাহলে টোটাল কতগুলো মৌলিক সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে টোটাল 11টা মৌলিক সংখ্যা হলো। এবার এগুলো যোগ করো, যোগফল করতে হবে, এবং যোগ করলে যেটা পাবো সেটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সংখ্যার গড় আমি পেয়ে যাব। তো যোগ করলে এখানে হয়ে যাবে 160। তো 160কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 11কে 11, আর 5 50, 4 11 44, 6 60, 5 11 55, তারপরে হয়ে যাবে 5 50, 4 11 40, তারপরে এইভাবে চলতে থাকবে। তো এখানে দেখো আনসার যেটা পেলাম সেটা হচ্ছে 14.54। তাহলে সঠিক উত্তর 14.54। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে স্বপ্নীল 16 দিনে একটি সোফা তৈরি করে এবং রেবতীর সাথে একসাথে কাজ করলে 128/17 দিনে কাজটা করতে পারে। রেবতী একা কাজ করলে কত দিনে শেষ করবে? তাহলে দেখো স্বপ্নীল কত দিনে করতে পারে? 16 দিনে। আর যদি রেবতীর সাথে, স্বপ্নীল আর রেবতী একসাথে কাজ করে তাহলে 128/17 দিনে কাজ করবে। তাহলে এটা যদি লসাগু করো, তাহলে আমি তোমাদেরকে ভগ্নাংশের লসাগু শিখিয়ে দিয়েছি কী করে করতে হয়। সেক্ষেত্রে করতে হয় যে সংখ্যার যে লব থাকে সেই লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। হরগুলোর গসাগু দেখো এখানে হর নেই, মানে হরগুলোর গসাগু একই হবে, তাই করে লাভ নেই। আর লসাগু যদি করো তাহলে হয়ে যাবে 16, আর 128-এর লসাগু করলে 128। তো এখানে দেখো 8 দিয়ে করলে হচ্ছে 128 পেয়ে যাবো, এর আগের অঙ্কটাতেই দেখলাম। আর এখানে দেখো 128 হচ্ছে 17 আছে, তো 128কে 17 দিয়ে 128/17 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো 17। তাহলে আনসার দেখো 16, এসের এফিসিয়েন্সি হচ্ছে 8, আর এস প্লাস আর এর এফিসিয়েন্সি হচ্ছে 17, তার মানে আর এর এফিসিয়েন্সি কত? 9। তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 128। রেবতী যদি একা করে তার এফিসিয়েন্সি 9, মানে 128/9 দিন টাইম লাগবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 128/9। নেক্সট অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক দেখো, 384 মিটার ট্রেনের একটি দৈর্ঘ্য 12 সেকেন্ডে একটা বৈদ্যুতিক খুঁটি, মানে এরকম একটা খুঁটি অতিক্রম করে, মানে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনের আমি ইজিলি আমি গতিবেগ বের করতে পারবো। ট্রেন 1-এর গতিবেগ বের করতে পারবো। গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 384/12। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে? ভাগ করলে হয়ে যাবে 3 12 36, 2 24, আর 24কে করলে 12 দুগুণ 24, তাহলে 32 মিটার পার সেকেন্ড। এবার দেখো বিপরীত দিকে একটি যাত্রা করা একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বিপরীত দৈর্ঘ্যের যাত্রা করা একই সেকেন্ডে, দুটো এই সাইডে আসছে, একই দৈর্ঘ্যের, মানে দুটোরই দৈর্ঘ্য সেম, এটাও 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আর এক্সট্রা করে কিছু করার দরকার নেই, যেহেতু একই, মানে তোমার একই ডিস্টেন্স, মানে দুজনে যে ডিস্টেন্সটা অতিক্রম করে সেটা হচ্ছে 384 × 2 ডিস্টেন্স অতিক্রম করে। এবার দেখো কত সেকেন্ডে অতিক্রম করে? 12 সেকেন্ডে। তাহলে 12 সেকেন্ডে করলে অতিক্রম করলে আমার হয়ে যাবে 32 × 2 হচ্ছে দুজনের মিলিত গতিবেগ। যেহেতু দুজনকে হচ্ছে ক্রস করে যাচ্ছে এবং একই বিপরীত দিকে যাচ্ছে, তো বিপরীত দিকে গেলে গতিবেগ ভেলোসিটি 1 আর ভেলোসিটি 2 যোগ হয়ে যায়। যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে টোটাল যে গতিবেগটা, দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে 384 × 2। কত সেকেন্ডে অতিক্রম করছে? 12 সেকেন্ডে, সেই 12, এবং দুজনের গতিবেগটা আমি পেয়ে যাব, এটা হচ্ছে গতিবেগের যোগফল। তাহলে এক একটা 32 করে, এখানে করার দরকারই ছিল না, ওই জন্যে আমি ফার্স্টে এটা বের করে নিয়েছিলাম, কারণ এখানেও সেম ট্রেনের দৈর্ঘ্যও একই এবং সেম হচ্ছে 12 সেকেন্ডেই অতিক্রম করে। তাহলে সঠিক উত্তর এটাই হবে। এটা নেক্সট পার্টটা করার কোনো প্রয়োজন ছিল না। তার কারণ হচ্ছে এখানে যদি 12-র জায়গায় অন্য কিছু দিত তাহলে আমার দরকার হতো, তাহলে এটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু যেহেতু 12ই দিয়েছে তো সেক্ষেত্রে আমার আনসারটা এই ফার্স্ট পোর্শনটা 32ই বেরোবে, এবং 2 দিয়ে গুণ মানে দুটো ট্রেনের গতিবেগ, তার মানে এক একটা 32 করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 32 মিটার। তো আমি তোমাদের সেকেন্ড ডে 2-এর আমি পুরো
20টা প্রশ্ন আমি তোমাদের সলভ করিয়ে দিলাম এবং একটা হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কটা প্রত্যেকে আনসার করবে এবং প্রত্যেকে কমেন্ট বক্সে হোমওয়ার্কটা করে দেখাবে। এখন থেকে যদি এইভাবে অ্যাটেম্প্ট না করতে পারো তাহলে এক্সামে প্রচণ্ড পরিমাণে তোমাদের প্রবলেম হবে এবং পরীক্ষাতে প্রশ্ন অ্যাটেম্প্ট করতে খুব ভয় লাগবে। এখন থেকে টেস্টের মতো মক টেস্ট দেওয়া শুরু করো। যারা টেক্সট বুকে আছো তাদেরকে বলবো টেক্সট বুকে মক টেস্ট দিতে। তাহলে তোমাদের মক টেস্ট দিলে আরও বেশি কনফিডেন্স লেভেলটাও বাড়বে আর নিজেকে বুঝতেও পারবে যে তুমি কোথায় আছো এবং আর বাকিরা কোথায় আছে, তোমাকে কতটা এগোতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম অঙ্কের ভিডিও নিয়ে আবার আমি ভিডিও আপলোড করব। তো এখনকার জন্য টাটা।